আচ্ছা, সম্পদ তৈরি করা নিয়ে আমাদের সবার মনেই তো একটা কৌতূহল কাজ করে, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা দেশের শীর্ষ 1% ধনীদের সম্পদ তৈরির একদম ভেতরের কিছু গোপন সূত্র নিয়ে কথা বলবো। আর একই সঙ্গে দেখব সেই সব ফাঁদগুলো যেগুলো সাধারণ মধ্যবিত্তকে সম্পদশালী হতে পদে পদে বাধা দিচ্ছে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই কিছু প্রচলিত ধারণা একটু ভেঙে দেওয়া যাক। আমাদের মনে হতে পারে যে অনেক অনেক টাকা থাকলেই বোধহয় জন্মগত ধনী হওয়া যায়, কিন্তু আজকের ভারতে প্রথম 2% মানুষের কাছে সত্যিকারের সম্পদের চেহারাটা আসলে কেমন? শুনতে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু একটা নির্মম বাস্তবতা হলো বর্তমানে ভারতে অত্যন্ত ধনী বা ভেরি রিচ ক্যাটাগরিতে পড়ার একটা বেসলাইন আছে, আর সেটা হলো কমপক্ষে 5 কোটি টাকার তরল সম্পদ আর একটা ভালো মানের নিজস্ব বাড়ি। মানে সত্যিকারের সম্পদ বলতে এখন একদম নির্দিষ্ট আর পরিমাপযোগ্য একটা রূপ দাঁড়িয়ে গেছে। আজকের এই পুরো আলোচনায় আমরা যে বিষয়গুলোর মধ্য দিয়ে যাব তার একটা ছোট্ট রূপরেখা হল প্রকৃত সম্পদের সংজ্ঞা, 1% ধনীদের মানসিকতা, মধ্যবিত্তের অর্থের ফাঁদ, অ্যাডভাইজার বনাম ডিস্ট্রিবিউটর এবং সবশেষে স্পেন্ড ভেস্টিং। চলুন প্রথমেই আমাদের প্রথম ভাগে প্রবেশ করি। এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন প্রকৃত সম্পদ আসলে কেবল ব্যাংক ব্যালেন্সের অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। এরপর আমাদের দ্বিতীয় ভাগ। এখানে আমরা দেখব শীর্ষ 1% ধনীদের মানসিকতা আসলে কেমন, কারণ তাদের কাছে অর্থের চেয়ে মনস্তত্ত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই অতি ধনীদের সবচেয়ে বড় দুশ্চিন্তাগুলো কিন্তু টাকা পয়সা নিয়ে নয়, তাদের ভয়গুলো অনেক বেশি মনস্তাত্ত্বিক। তারা সারাক্ষণ চিন্তায় থাকেন তাদের সন্তানরা যেন কোনোভাবেই প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, কিংবা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশাল প্রত্যাশার চাপ তারা সামলাতে পারবে তো, নিজেদের ভেতরের সম্ভাবনাগুলো যেন নষ্ট না হয়ে যায়। মানে স্রেফ টাকা জমানোর চেয়ে পরবর্তী প্রজন্মের কাছে সঠিক মূল্যবোধটা পৌঁছে দেওয়াটাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানেই কিন্তু ওল্ড মানি বা ঐতিহ্যবাহী সম্পদের সাথে আজকের নতুন প্রজন্মের উদ্যোক্তাদের নিউ মানির একটা দারুণ পার্থক্য দেখা যায়। যেখানে পুরনো দিনে ধনী পরিবারগুলো তাদের সম্পদ টিকিয়ে রাখার দিকেই বেশি ফোকাস করে, সেখানে নতুন যুগের ধনীরা একেবারেই অন্যরকম। তারা উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে সবাইকে সাথে নিয়ে নতুন ধরনের ব্যবসার মডেল দাঁড় করায়, আর সমাজের গতানুগতিক ধারাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের সম্পদ তৈরি করে। এবার আসা যাক আমাদের তৃতীয় ভাগে। এতক্ষণ তো ধনীদের কথা জানলাম, কিন্তু মধ্যবিত্তরা কোথায় আটকে আছে? চলুন দেখি সেই আর্থিক ফাঁদগুলো যা নীরবে মূলধন শেষ করে দিচ্ছে। ডেটাগুলোর দিকে একটু নজর দিলে একটা বিশাল বৈসাদৃশ্য চোখে পড়বে। ভারতের মোট সম্পদের প্রায় 85%ই আটকে আছে রিয়েল এস্টেট কিংবা সোনার মতো জিনিসপত্রে, যেগুলোকে আমরা ভৌত সম্পদ বলি। আর মাত্র 15% বিনিয়োগ হচ্ছে আর্থিক সরঞ্জাম বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে। অথচ ভেবে দেখুন, এই মার্কেট ইনস্ট্রুমেন্টগুলোই কিন্তু সম্পদ বহুগুণ বাড়িয়ে তোলার আসল সুযোগ তৈরি করে দেয়। আমাদের সমাজে একটা খুব বদ্ধমূল ধারণা আছে যে ফিক্সড ডিপোজিট বা এফডি মানেই একদম নিশ্চিন্ত আর নিরাপদ বিনিয়োগ। কিন্তু এই মিথটা ভাঙা এখন ভীষণ জরুরি। সত্যিটা হলো, ট্যাক্স দেওয়ার পর আর মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের হিসাব কষলে দেখা যায় এই এফডি নীরবে আমাদের কষ্টার্জিত জমানো টাকা খেয়ে ফেলছে। বিশেষ করে যারা 30% ট্যাক্স ব্র্যাকেটে আছেন, তাদের জন্য তো এটা আক্ষরিক অর্থেই মূলধনের এক মারাত্মক ক্ষয়। আর এই প্রসঙ্গেই আধুনিক সময়ের আরেকটা বড় প্রশ্ন সামনে চলে আসে। কেন ক্রেডিট কার্ড একদম নীরবে সবার চোখের সামনে দিয়ে মধ্যবিত্তের সম্পদ ধ্বংস করে দিচ্ছে? একটা খুব পরিচিত উদাহরণ দেয়া যাক, যেটাকে আমরা বলতে পারি রিওয়ার্ড পয়েন্টের ফাঁদ। ধরুন, মাত্র 10,000 টাকা রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করার লোভে একটা হোটেলে 25,000 টাকা খরচ করে ফেলা হলো। ভাবা যায় মানুষ কিভাবে টাকা বাঁচানোর নাম করে ক্রেডিট কার্ডের পয়েন্টের ফাঁদে পড়ে সম্পূর্ণ অপ্রয়োজনীয় আর আবেগের বশবর্তী হয়ে এমন সব খরচ করে বসে। আর অদ্ভুত ব্যাপার হলো, তারা নিজেদের মনকে বোঝায় যে তারা আসলে খুব ভালো একটা ডিল পেয়েছে। এই পুরো ব্যাপারটা থেকে বের হতে গেলে সঠিক গাইডেন্স দরকার। আর তাই আমাদের চতুর্থ ভাগে আমরা আলোচনা করব অ্যাডভাইজার বনাম ডিস্ট্রিবিউটর, অর্থাৎ নির্দেশনার ক্ষেত্রে কোথায় কত বড় ফারাক রয়েছে। এই তুলনাটা আক্ষরিক অর্থেই চোখ খুলে দেওয়ার মতো। এখানে স্বার্থের এক বিশাল সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করছে।
ভারতে সত্যিকারের বিশেষজ্ঞ বা আইনিভাবে দায়বদ্ধ অ্যাডভাইজারের সংখ্যা মাত্র হাজারখানেক, যারা ফি-এর বিনিময়ে পুরোপুরি ক্লায়েন্টের স্বার্থে কাজ করেন। কিন্তু অন্যদিকে ডিস্ট্রিবিউটর আছেন 1,00,000-এরও বেশি, যাদের মূল কাজই হল কমিশনের আশায় সেলস টার্গেট পূরণ করে মানুষের কাছে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা। আর আমাদের দেশের কোটি কোটি মানুষ ওই সেলস পার্সনদের নির্দেশনায় চোখ বন্ধ করে মেনে চলছেন। তাহলে উপায় কি? চলুন চলে যাই আমাদের পঞ্চম এবং শেষ ভাগে, যেখানে আমরা জানব স্পেন্ড ভেস্টিং সম্পর্কে, সম্পদ গড়ে তোলার একদম নতুন আর কার্যকরী একটা পদ্ধতি। তার আগে একটা মজার গল্প বলি। একে বলা যায় দোরবন বিস্কুটের যুক্তি। সাধারণ মানুষের ছোটখাটো অভ্যাসগুলো কিভাবে দীর্ঘমেয়াদে সম্পদের পাহাড় গড়ার সুযোগ করে দেয়, এটা তার একটা দারুণ প্রমাণ। একবার একজন বিনিয়োগকারী খেয়াল করলেন একটি বাচ্চার একটা নির্দিষ্ট বিস্কুটের প্রতি সাংঘাতিক দুর্বলতা তৈরি হয়েছে। স্রেফ এই ছোট্ট পর্যবেক্ষণ থেকে তিনি ওই বিস্কুট কোম্পানি নিয়ে গবেষণা শুরু করেন, বিনিয়োগ করেন, আর পেয়ে যান তার বিনিয়োগের 5 গুণ রিটার্ন। তার মানে চারপাশটা একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বড় বড় সুযোগ হাতের মুঠোয় চলে আসে। আর নিজের রোজগারের টাকাটা ঠিকমতো ম্যানেজ করতে এই 50-30-20 বাজেটিং নীতিটা অনুসরণ করা যেতে পারে। এটা এমন একটা কাঠামো যা বর্তমানে শখও পূরণ করবে, আবার ভবিষ্যতে নিরাপত্তাও নষ্ট করবে না। হিসাবটা খুব সহজ। আয়ের 50% যাবে বেঁচে থাকার নিত্য প্রয়োজনীয় খরচে, 30% বরাদ্দ থাকবে ভ্রমণ বা গ্যাজেটের মতো সাময়িক চাহিদায়, আর বাকি 20% তুলে রাখতে হবে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য। কিন্তু এরপরও একটা খুব জরুরি প্রশ্ন থেকেই যায়। আধুনিক জীবনযাত্রার এই হাজারো চাহিদা, ভালো জায়গায় ঘুরতে যাওয়া বা লেটেস্ট ফোন কেনা, এসব কি ঋণের জালে না জড়িয়েও পূরণ করা সম্ভব? ঠিক এখানেই চলে আসে স্পেন্ডভেস্টিং বা খরচ করার জন্য বিনিয়োগের দারুণ ধারণাটা। ধরুন কারো একটা ট্যুরে যাওয়ার প্ল্যান আছে। এর জন্য ক্রেডিট কার্ড থেকে চড়া সুদে লোন না নিয়ে আগে থেকে পরিকল্পনা করে একটা ভালো শর্ট টার্ম মিউচুয়াল ফান্ডে টাকা জমানো যেতে পারে। এতে যেটা হবে, ট্রিপের টাকা তো উঠবেই, সাথে মার্কেটের দারুণ কিছু রিটার্ন পাওয়া যাবে, আর বিভিন্ন ব্র্যান্ডের সুবিধাও উপভোগ করা যাবে। উল্টো সুদ গোনার চেয়ে রিটার্ন থেকে খরচ করাটাই তো স্মার্টনেস, তাই না? অতি ধনীদের জীবন থেকে নেওয়া সবচেয়ে শক্তিশালী মন্ত্রটা দিয়ে আজকের আলোচনার ইতি টানতে চাই। তারা বলেন, কৃতজ্ঞতা নিয়ে ঘুমোতে যান, শেখার ক্ষুধা নিয়ে জেগে উঠুন। মানে দিন শেষে যা কিছু পাওয়া গেছে তার জন্য পুরোপুরি সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠতে হবে আরও অনেক কিছু শেখার আর নতুন কিছু অর্জন করার প্রচণ্ড এক ক্ষুধা নিয়ে। সাধারণ আর অসাধারণের মাঝখানের পার্থক্যটা ঠিক এখানেই। আর একদম শেষে একটা ভাবনার খোরাক রেখে যাচ্ছি। নিজের আর্থিক গতিপথটা সত্যি বদলে ফেলার জন্য আগামীকালের জন্য ঠিক কোন একটা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে, একটু ভেবে দেখা দরকার। এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই ধারা অব্যাহত থাকুক।